618 সালে ট্যাং ডাইনেস্টি চীনের ক্ষমতায় বসে। প্রশাসন সুশৃঙ্খল, সীমান্ত নিয়ন্ত্রণে, কোষাগার ভরা। কিন্তু কেন্দ্রে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যেটা তখন কেউ দ্বিতীয়বার ভাবেনি। ট্যাং সাম্রাজ্যের কর ব্যবস্থা ছিল 3টা স্তরে: জমি, শ্রম আর বস্ত্র। 3টা মিলিয়ে তৈরি হয়েছিল জু ইয়ং দিয়াও সিস্টেম। প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ নাগরিকের উপর নির্দিষ্ট পরিমাণ ধান, নির্দিষ্ট দিনের শ্রম আর নির্দিষ্ট পরিমাণ কাপড়, এই 3টা দায় ছিল রাষ্ট্রের প্রতি। সিস্টেমটা কাজ করছিল। এম্পেরার শুয়েনজুংয়ের আমলে সাম্রাজ্য তার সর্বোচ্চ বিস্তারে পৌঁছায়। সিল্ক রোডের নিয়ন্ত্রণ ট্যাংয়ের হাতে। মধ্য এশিয়া থেকে কোরিয়া পর্যন্ত ট্যাংয়ের প্রভাব বিস্তৃত। চাং আন রাজধানী, সে সময়ের পৃথিবীর সবচেয়ে জনবহুল শহরগুলোর একটা। প্রশাসনিক কাঠামো স্পষ্ট: 3টা প্রধান দপ্তর, 6টা মন্ত্রণালয়। সম্রাটের আদেশ সরাসরি নামত প্রদেশ থেকে জেলা পর্যন্ত। কিন্তু 700 শতাব্দীর শেষ থেকে একটা সমস্যা ধীরে তৈরি হচ্ছিল। জনসংখ্যা বাড়ছিল, জমির চাহিদা বাড়ছিল, কিন্তু রাষ্ট্রের হাতে বিতরণযোগ্য জমি কম ছিল। জু ইয়ং দিয়াও সিস্টেমের ভিত্তি ছিল ইকুয়াল ফিল্ড সিস্টেম, অর্থাৎ রাষ্ট্র প্রতিটি পরিবারকে নির্দিষ্ট পরিমাণ জমি দেবে আর তার বিনিময়ে কর নেবে। কিন্তু ধীরে ধীরে জমি বড় জমিদার আর অভিজাত পরিবারের হাতে জমা হতে থাকে। ছোট কৃষক জমি হারায়। যার জমি নেই সে পুরনো হিসেবে কর দিতে পারে না। রাজকোষে ফাটল ধরে। 780 সালে চ্যান্সেলর ইয়াং ইয়ান একটা প্রস্তাব দেন। নতুন সিস্টেমের নাম টু ট্যাক্স সিস্টেম বা লিয়াং শুইফা। পুরনো 3টা কর বাতিল। তার জায়গায় বছরে মাত্র 2বার কর আদায়, গ্রীষ্মে আর শরতে। কর আর শ্রমের হিসেবে নয়, সরাসরি অর্থে। এই সিদ্ধান্ত তখন ছোট মনে হয়েছিল। প্রশাসনিক, পদ্ধতিগত, যুক্তিসঙ্গত। রাজস্ব আদায় সহজ হবে, স্থানীয় কর্মকর্তাদের উপর নির্ভরতা কমবে, কেন্দ্রের নিয়ন্ত্রণ আরও শক্ত হবে। কাগজে এটা ছিল একটা দক্ষতার সংস্কার। প্রথম কয়েক বছর রাজস্ব বাড়ে, সীমান্তের সেনা নিয়মিত বেতন পায়, চাংআনের বাজার সক্রিয়, কোষাগার পূর্ণ থাকে। সব ঠিকই ছিল, কিন্তু এখানেই নীরবতা শুরু। পুরনো সিস্টেমে একটা সম্পর্ক ছিল। কৃষক জানত রাষ্ট্র তাকে জমি দিচ্ছে, রাষ্ট্র জানত কৃষক কতটুকু জমিতে আছে। শ্রম মানে শুধু কাজ নয়, শ্রম মানে ছিল কৃষকের উপস্থিতি, তার নাম নথিভুক্ত, তার পরিবার রাষ্ট্রের হিসেবে। নতুন সিস্টেমে সেই সম্পর্ক বদলে যায়। করও এখন অর্থে। কে দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় যতক্ষণ অর্থ আসছে। কেউ তখন বুঝতে পারেনি এর মানে কি। জনগণনার নথি দুর্বল হতে থাকে। পুরনো সিস্টেমে প্রতিটি পরিবার রেজিস্টার্ড ছিল, কারণ কর আদায়ের জন্য নাম দরকার ছিল। নতুন সিস্টেমে অর্থই যথেষ্ট। ফলে অনেক পরিবার রাষ্ট্রের দৃষ্টির বাইরে চলে যায়। জমি কার হাতে সেটাও আর আগের মতো নথিভুক্ত থাকে না। রাজস্ব আসছে, সেনা আছে, পরিষদ বসছে, কিন্তু রাষ্ট্র ঠিক জানে না তার সীমানার ভেতরে কত মানুষ, কার হাতে কত জমি। কর আদায়ের দায়িত্ব স্থানীয় কর্মকর্তাদের হাতে চলে যায়। কেন্দ্র থেকে নির্দেশ আসে, একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আনো। কিভাবে আনবে সেটা স্থানীয়দের বিষয়। স্থানীয় কর্মকর্তা নির্ধারণ করতে থাকে কে কতটা দেবে। সেই বিবেচনায় কেন্দ্রের নিয়ন্ত্রণ ছিল না। ধীরে ধীরে কর বাড়তে থাকে। লিখিত হারের চেয়ে বেশি আদায় হয়। ছোট কৃষক চাপে পড়ে। অভিজাতরা সংযোগ ব্যবহার করে ছাড় পায়। বৈষম্য তৈরি হয়। কিন্তু কেন্দ্রের কোষাগারে সংখ্যা ঠিকই আসছে। কাগজে সাম্রাজ্য সুস্থ, সেনা তখনও শক্তিশালী, পরিষদ তখনও নিয়মিত, আদালত তখনও সক্রিয়। কিন্তু কেন্দ্র আর সত্যিকার অর্থে জানে না তার ভূমির অবস্থা কি। সিদ্ধান্তগুলো আগের মতোই নামছে, কিন্তু বাস্তবায়নের পথে কতটুকু পৌঁছাচ্ছে সেটা যাচাইয়ের সক্ষমতা কমে গেছে। রাজনৈতিক পরিষদে উপস্থিতি আগের মতো, কিন্তু প্রদেশ থেকে আসা রিপোর্টের উপর নির্ভরতা বাড়ে। সেই রিপোর্ট কতটা নির্ভুল সেটা কেন্দ্র আর নিরীক্ষা করতে পারছে না আগের মতো। একটা কর সংস্কার যেটা রাজস্ব বাড়িয়েছিল, একই সঙ্গে তথ্যের সেই ধারাটা সংকুচিত করে দিয়েছিল, যেটাটা দিয়ে কেন্দ্র তার সাম্রাজ্য বুঝত। 875 সালে হুয়াং চাওর বিদ্রোহ শুরু হয়। এটা হঠাৎ আসেনি। কৃষক অসন্তোষ জমছিল দশকের পর দশক ধরে। কর অসম, জমি অসম, রাষ্ট্রের দৃষ্টিসীমার বাইরে থাকা মানুষের সংখ্যা বিশাল। কেন্দ্র জানত না ঠিক কতটা চাপ জমেছে, কারণ সেই জানার কাঠামোটা 780 সালের পর আর আগের মতো ছিল না। বিদ্রোহ 10 বছর ধরে চলে। তং সাম্রাজ্য টিকে থাকে
কিন্তু আগের মতো নয়। 907 সালে টংয়ের পতন হয়। একটা কর সংস্কার একা সেই পতন ঘটায়নি, কিন্তু সেই সংস্কার যে তথ্যের সংযোগ দুর্বল করেছিল সেটা পরবর্তী প্রতিটি সংকটকে একটু বেশি অদৃশ্য রেখেছিল। প্রশাসনিক সিদ্ধান্ত ছিল, যুক্তিসঙ্গত ছিল, কিন্তু একটা পুরনো কাঠামো সরানোর সঙ্গে সঙ্গে সেই কাঠামোর ভেতরে যে তথ্য প্রবাহ ছিল সেটাও সরে গিয়েছিল। পরিবর্তনটা প্রশাসনিক ছিল, প্রভাবটা ধীরে এসেছিল। এম্পায়ার লেজার হিস্ট্রিতে আমরা সেই নীরব পরিবর্তনের নথি পড়ি। যদি এই রেকর্ড আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।